জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিওর শনিবারের গল্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য গল্পকার সুরজিৎ ঘোষের লেখা আংটি। নির্দেশনা ও সূত্রধরের ভূমিকায় আমি ইন্দ্র, অন্যান্য চরিত্রে আরফান, কৃষ্ণেন্দু, পৌলমী, সোনিয়া, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু। এই গল্প প্রাপ্তবয়স্কদের জন্য। শুরু হচ্ছে আজকের গপ্প আংটি। সেদিন রাতে যন্ত্রণায় কুকিয়ে উঠল সঞ্চারী। এক হাত দিয়ে বিছানার চাদরটা আর অপর হাত দিয়ে মাথার বালিশ খামচে বুকটা কিছুটা শূন্যে তুলে দিল মেয়েটা। ধরপড় করে উঠে বসল সঞ্চারী। বিছানার পাশের টেবিলটা থেকে স্বচ্ছ কাঁচের জল ভর্তি গ্লাসটা নিয়ে প্রায় এক চুমুকে সমস্ত জলটুকু খেয়ে ফেলল সে। তারপর ঘাড়ের কাছে হাত দিয়ে দু চোখ বুঝে মাথাটা একবার এদিকে একবার ওদিকে ঘুরিয়ে বিছানা থেকে সাবধানে নামল। দেওয়ালের দিকে তাকিয়ে দেখল ঘড়ির কাঁটাটা একটার ঘর ছাড়িয়ে গেছে অনেকক্ষণ। একটা অদ্ভুত স্মেল আসছে নাকে। গন্ধটা ঠিক কোত্থেকে এলো প্রথমে তা বুঝতে পারল না। খানিক বাদেই সঞ্চারী উপলব্ধি করল যে গন্ধটা তার শরীর থেকেই নির্গত হচ্ছে। কিন্তু সে তো এই ধরনের স্মেলের কোনো পারফিউম ইউজ করে না। গন্ধটা একেবারে অচেনা তার কাছে। তাহলে কিসের গন্ধ এটা? সমগ্র ঘরটায় আলোয় আলোকিত। দরজাটাও প্রতিদিনের মতো ভেতর থেকেই লক করা। শরীরটা নিচু করে বেডের নিচে ভয়ে ভয়ে একবার উঁকি দিয়ে জানালার সুবিশাল কাপড়ের পর্দাগুলো সরিয়ে দেখল সঞ্চারী। না, সত্যিই সেখানে কেউ নেই। আবার বিছানায় এসে বসল সঞ্চারী। সমগ্র শরীরে প্রচণ্ড ব্যথা। ব্যথায় যেন আড়ষ্ট হয়ে আসছে তার শরীরটা। সঞ্চারী লক্ষ্য করল ঘাড়ের কাছের নাইট ড্রেসটা বেশ কিছুটা অংশ ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়া অংশটা থেকে উন্মোচিত হয়ে আছে তার অন্তর্বাসের ফিতে। এবার সে তার ঠোঁটে একটা জ্বালা অনুভব করে। তৎক্ষণাৎ সে আয়নার সামনে গিয়ে তাকালো আর প্রায় চমকে গেল। ঠোঁটের নিচের দিকটা অনেকখানি কেটে গেছে। সেখান থেকে রক্ত বের হয়ে ঠোঁটটাকে একেবারে রাঙিয়ে তুলেছে। দুদিন ধরেই সঞ্চারী খেয়াল করছে রাতে ঘুমানোর ঠিক পরেই ওর যেন মনে হচ্ছে কেউ আসছে ওর কাছে। দুদিনের এই ঘটনা ও স্বপ্ন ভেবেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজকে তো ঘুমানোর মধ্যেই এক ঝলক যেন পরিষ্কার দেখল একটা পুরুষ দেহকে। পুরুষ দেহই তো, নাকি অন্য কিছু ছিল? এই ব্যাপারটা বেশ খানিকটা সংশয় রয়েছে সঞ্চারীর মধ্যে। তবে যাই হোক না কেন, কিছু যে একটা রাতে আসছে সে ব্যাপারে ও নিশ্চিত।
সমগ্র ঘরটা ভালো করে পর্যবেক্ষণ করল সঞ্চারী। দুদিন রাতের এমন অস্বাভাবিক অনুভূতির জন্যই আজ আলো জেলে রেখেছে। না, ঘরটার কোথাও কোনো জিনিসের মধ্যে এতটুকুও পরিবর্তন আসেনি। সঞ্চারীর এই অদ্ভুত অস্থির প্রশ্নের জবাব দিল বোধহয় ওর অন্তরাত্মাই। মনের মধ্য থেকে কেউ যেন বলে উঠল, সব পরিবর্তন কি আমাদের নজরে ধরা পড়ে? পরিবর্তন যদি সদৃশ্য হয় তবেই না তাকে দেখতে পাবে, কিন্তু পরিবর্তনটা যদি অদৃশ্য হয় তাহলে। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে মৌসুমি এখনো অনলাইন আছে দেখে সঞ্চারী মৌসুমিকে ফোন করল। রিং হবার সাথে সাথেই ফোনটা রিসিভ করলো মৌসুমি। হ্যালো। হ্যাঁ রে সঞ্চারী, বল, এত রাতে ফোন করলি? কিছু হয়েছে নাকি? তোর সাথে আমার কিছু কথা আছে। তা বল না। না রে মৌসুমি, কথাগুলো এভাবে ফোনে বলতে পারবো না। আমি ঠিক ফোনে বলে তোকে বোঝাতে পারবো না। কাল তো রবিবার, কলেজ ছুটি। তুই একবার কালকে চিলড্রেন পার্কে আসতে পারবি? হ্যাঁ, সে না হয় আমি যাব, কিন্তু কি হয়েছে বল না। এনি প্রবলেম? তুই কালকে সকাল 9টার সময় চলে আয় চিলড্রেন পার্কে। আমি তখনই তোকে সব বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কাল সকালেই যাচ্ছি। সাবধানে থাকবি। গুড নাইট। গত দুদিন ধরে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে বারবার। রাতে ডিনার সেরে ঘুমানোর পরই আচমকা বিনা কারণে ঘুমটা ভেঙে যাচ্ছে সঞ্চারীর। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে ওর। লেখাপড়ায় খুবই ভালো স্টুডেন্ট সঞ্চারী, শহরের এক খ্যাতনামা কলেজের সায়েন্সের ছাত্রী। মা বাবা গ্রামের বাড়িতে গেছে দাদুর সাথে দেখা করতে। দাদুর শরীরটা খারাপ যাচ্ছে খুব, এই কটা দিন হলো। কিছুদিনের মধ্যেই গ্রামের বাড়ি থেকে মা বাবা চলেও আসবে আবার। তবে সঞ্চারীর মা প্রথমে যেতে রাজি হচ্ছিল না। এমন সুন্দরী একমাত্র মেয়েকে এই শহরের ফ্ল্যাটে একা ছেড়ে যেতে কোন মাই বা সাহস পায় বলুন? সঞ্চারী তখন জোর করে ওর মাকে পাঠালো, কারণ বাবাকেও তো এই বয়সে একা ছাড়া যায় না। তার উপর দাদুর এমন শরীর খারাপের কথা শুনেও দেখতে না গেলে একটা খারাপ দেখায় বই কি। এদিকে এমন সময় সঞ্চারীর কলেজের খুব চাপ। একটাও ক্লাস মিস করা যাবে না, আর যদি মিস হয়ে যায় তাহলে সঞ্চারী পিছিয়ে পড়বে। আর সঞ্চারীর মতো বিদুষীর কাছে তা দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। তাই এই শহরের ফ্ল্যাটে ও একাই থেকে গেছে। তাছাড়া ওদের এই ফ্ল্যাটের অন্যান্য বাকি সদস্যরা যারা রয়েছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক। এর আগেও এক দুবার মা বাবাকে ছেড়ে ও একা একা থেকেছে এখানে, কিন্তু এবার ঠিক কি হচ্ছে ওর সঙ্গে? কেন এত অস্বস্তি হচ্ছে ওর? যে কারণে ওর এখানে একা থেকে যাওয়া, মানে কলেজ, পড়াশোনা, এমন মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার কারণে সে সমস্ত কিছুই পণ্ড হয়েছে। সারা দিন ওর গা খুব ম্যাজ ম্যাজ করছে, শরীর অসুস্থ লাগছে। তার কারণে কলেজও যেতে পারছে না সে। সঞ্চারী কিচেন থেকে এক কাপ কফি বানিয়ে বইটা নিয়ে বিছানায় এসে বসল। এই দুদিন ধরেই মাঝরাতে ঘুম ভাঙার কারণে ঘুম আসছে না সঞ্চারীর চোখে। ফলে বাকি রাতটুকু কফি মগে চুমুক দিতে দিতে বইয়ের পাতায় মুখ গুজেই কাটিয়ে দেবে। সকাল হতেই ফ্রেশ হয়ে সঞ্চারী মৌসুমীর সাথে মিট করতে
বেরিয়ে পড়ল। মৌসুমী হলো সঞ্চারীর একমাত্র ঘনিষ্ঠ বান্ধবী। সঞ্চারীর ফ্ল্যাট থেকে মৌসুমীর বাড়ি খুব একটা বেশি দূরে নয়। সঞ্চারী চিলড্রেন পার্কে এসে দেখল সামনের একটা বেঞ্চের ওপর মৌসুমী বসে ফোন ঘাঁটছে। মৌসুমী, মৌসুমী। মৌসুমী হাত নেড়ে ওর কাছে যেতে বলায় সঞ্চারী এগিয়ে গেল তার দিকে। সঞ্চারী, এ কি হাল করেছিস? চুলগুলো এলোমেলো, টিপটাও ঠিক মতন পরিসনি, চোখের তলায় কালো হয়ে গেছে। রাতে কি ঠিক মতন ঘুমোসনি নাকি? আর এই দুদিন কলেজ যাচ্ছিস না কেন রে? সঞ্চারী দু হাতে মুখটা ঢেকে হতাশার সাথে বেঞ্চের ওপর ধপ করে বসে পড়ল। তুই এখানে বস, আমি সামনের দোকান থেকে চা আনছি। জাস্ট 2 মিনিট, বস। ছুটতে ছুটতে চলে গেল মৌসুমী। কিছুক্ষণ বাদেই দুটো মাটির ভাঁড়ে হালকা উষ্ণ চা আর খবরের কাগজ নিয়ে বসলো বেঞ্চের ওপর। এই নে সঞ্চারী, তুই আগে চাটা খা, তারপর আমায় বল কি হয়েছে। কেন এত টেন্স দেখাচ্ছে তোকে? মৌসুমীর হাত থেকে চায়ের ভাঁড়টা নিয়ে দুবার ফুঁ দিয়ে চুমুক দিল সঞ্চারী। মৌসুমীও ভাঁড়ে একটা লম্বা চুমুক দিয়ে বলল, বল এবার কি হয়েছে? জানিস মৌসুমী, এই 2 দিন ধরেই না মাঝরাতে আমার ঘুম ভেঙে যাচ্ছে। আমি মনের ভুল ভেবে প্রথম ব্যাপারটা অতটা গুরুত্ব দিইনি, কিন্তু জানিস কালকে না আমি যেন স্পষ্ট একটা ছায়ামূর্তিকে দেখলাম। হ্যাঁ, আমার রুমেই। কি? তুই তোর ঘরে একটা ছায়ামূর্তি দেখেছিস? কি সব বলছিস রে সঞ্চারী? তুই একজন সায়েন্সের স্টুডেন্ট, কাকু কাকিমা বাড়িতে না থাকার দরুন তুই হয়তো ভয় পেয়েছিস। দেখ শোন না, তোর যদি একা থাকতে অসুবিধা হয় তো আমাকে বল, দুজনে মিলে না হয় কলেজ থেকে সোজা তোদের ফ্ল্যাটে গিয়ে থাকবো। এই তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তারপর কাকু কাকিমা চলে এলে তখন না হয় আমার ছুটি। মৌসুমী সঞ্চারীর এমন অদ্ভুত কথা শুনে হতভম্ব হয়ে গেল। অবশেষে সে হেসে বলল, না রে, তোকে এখনই যেতে হবে না, তবে কোনো অসুবিধে হলে আমি তোকে কল করে বলবো। মৌসুমীর সাথে কথাগুলো শেয়ার করে বেশ হালকা লাগছে নিজেকে। কিন্তু সত্যি কি এগুলো অবচেতন মনের ভুল, নাকি? সঞ্চারীর ভাবনা থমকে গেল মৌসুমীর গলায়। আরে বাস সঞ্চারী, তোর হাতের আংটিটা তো বেশ দারুণ। কবে কিনলি এটা? একটু থতমত খেয়ে সঞ্চারী বলল, কিনিনি তো, গিফট পেয়েছি। ও বাবা, তা ম্যাডাম এত সুন্দর আংটিখানা কে উপহার দিল তোমায়? অমিতাভ? দূর, তুইও না। ও বাবা, ম্যাডাম যে লজ্জায় লাল হয়ে গেল। তা ম্যাডাম, জল এত দূর গড়িয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ রে সঞ্চারী, অমিতাভ কিভাবে তোকে প্রপোজ করলো বল বল, মাটিতে হাঁটু গেড়ে দুহাত মেলে? হ্যাঁ? দূর, পাগলের মতন কী সব ভুলভাল বকে যাচ্ছিস। ওরকম সিনেমার নায়িকাদের মতন কোনো ব্যাপারই নয়। জানিস তো, সামনের সপ্তাহে আমার জন্মদিন ছিল, তাই এক ফাঁকে ও আমাদের ফ্ল্যাটের সামনে এসে দিয়ে গিয়েছিল আংটিটা। ব্যাস এটুকুই। আমি আর ওই কদিন আংটিটা পরিনি, আলমারিতে জামা কাপড়ের তলায় লুকিয়ে রেখেছিলাম। তারপর বাবা মা গ্রামের বাড়ি চলে যাওয়ার পর এই 2 দিন আগেই পরলাম। তা না হলে মা ঠিক ধরে ফেলতো আংটিটার ব্যাপারটা। তোর বয়ফ্রেন্ড তোকে কি সুন্দর একটা আংটি গিফট করেছে জন্মদিনে। আর আমার বয়ফ্রেন্ডের তো বোধ হয় আমার জন্মদিনের তারিখটাই মনে নেই, গিফট দেওয়া তো দূরের কথা। এই, তা অমিতাভকে ফোন করে ডেকে নে না, এখানে চলে আসতে বল। 3 জনে মিলে খুব মজা করবো সারাদিন, তারপর দুপুরে কোথাও লাঞ্চ সেরে একেবারে বাড়ি ফিরে যাওয়া যাবে। দূর, সে কি এই শহরে আছে নাকি?
ও এখন শহরের বাইরে। তবে তুই যাই বলিস না কেন, আংটিটা কিন্তু দারুণ, বেশ পুরনো দিনের মডেল বলে মনে হচ্ছে। কি সুন্দর চারিদিকে ফুল পাতার মতো নকশা করা, আর মাঝখানে এই লাল চকচকে পাথরটা মধ্যমণির মতো শোভা বৃদ্ধি করছে। অমিতাভর চয়েস আছে বলতে হবে। খবরের কাগজটার দিকে তাকিয়ে মৌসুমীর হাসি খুশি মুখটা বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেল। অলস ঠোঁটে সে বলে উঠল, এই এক খবরের কাগজ আর নিউজ চ্যানেলে চোখ রাখতেই ইচ্ছে করে না। যা তা ব্যাপার, মানসী ম্যাডামের ঘটনায় যেন মন ভারাক্রান্ত হয়ে ওঠে। সঞ্চারী মৌসুমীর হাত থেকে পেপারটা কেড়ে নিয়ে চোখ বোলালো। ঠিকই বলেছিস, ওরকম একজন দক্ষ অভিনেত্রীকে এমন অসময়ে হারিয়ে সত্যিই খুব কষ্ট হচ্ছে। বিশ্বাসই করতে পারছি না যে মানসী দি আর নেই। একের পর এক কত নতুন মুভি উপহার দিয়েছেন আমাদের, কম বেশি সব কটা মুভি প্রায় সুপারহিট। এই তো কয়েক সপ্তাহ আগেই ত্রিদীপ স্যারের বিয়ে হলো। ওনারা হানিমুন থেকে ফেরার এক সপ্তাহ যেতে না যেতেই কীরকম অস্বাভাবিকভাবে ম্যাডাম মারা গেলেন বলতো। কেউ কেউ বলছেন উনি নাকি আত্মহত্যা করেছেন, তবে প্রত্যক্ষদর্শীদের মতে উনি নাকি কোনো একটা কারণে খুব ভয় পেয়েছিলেন। রুমের দরজাটা খুলেই প্রাণপণে ছুটে এসে 3 তলার ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়েন নিচে। নিচে পড়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান। রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহটাকে দেখে আর চেনার উপায় নেই। নিমেষের মধ্যেই হারিয়ে গিয়েছিল তার সেই সুপরিচিত সুন্দর মুখটা। সারাদিন নানান গল্পগুজব হইচই করে বেশ মজায় কাটিয়ে দিল ওরা। সঞ্চারী প্রায় ভুলেই গেল রাত্রের ওই বিভীষিকাময় ঘটনাটার কথা। দুপুরের লাঞ্চ সেরে বিকেলে ফ্ল্যাটে ফিরে এলো সে। ঘরটা অন্ধকার, না ঠিক অন্ধকার নয়, বৈদ্যুতিক বাতির উজ্জ্বল আলোক রশ্মি ঢেকে দিয়েছে এক গাঢ় কালো ধূসর বর্ণের ধোঁয়া, আর তাতেই আলো আধারিতে এক আশ্চর্যজনক রহস্যময়তার সৃষ্টি হয়েছে গোটা ঘর জুড়ে। একটা মিষ্টি সুগন্ধে ভরে গেছে গোটা ঘরের চতুর্দিকটা। গন্ধটা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই প্রবল গন্ধের নেশায় আচ্ছন্ন করে দিচ্ছে চারপাশের সমস্ত কিছুটাকে। আচমকাই চাপ চাপ কালচে ধোঁয়া যেন ঘরের মাঝ বরাবর জমাট বাঁধতে শুরু করেছে। ধীরে ধীরে একটা অবয়ব যেন সুস্পষ্ট হয়ে উঠছে ধোঁয়ার মধ্যেই। কিসের আকার ধারণ করছে? মানবদেহ। আরো কিছু মুহূর্ত অতিবাহিত হতেই পরিস্ফুট হয়ে উঠল এক সুবিশাল পুরুষ দেহ। শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ অরিজিনালসে সুরজিৎ ঘোষের লেখা আংটি। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়। একটু মন দিয়ে শুনুন। পৃথিবীর সব শব্দেই একটা সুর আছে। প্রতিটি সুরে লুকিয়ে আছে অনেক না বলা কথা। এই লুকিয়ে থাকা কথাগুলোকে মুক্ত করতে হবে। সেই সুরেলা ধ্বনি সবার কাছে পৌঁছে দিতে হবে। সুযোগহীন হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে পৌঁছে দিতে হবে আপনাদের কাছে। আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। জ্যাম হাব স্টুডিওর এই পথ চলাকে আপনারা এগিয়ে যেতে সাহায্য করেছেন।
তবে এই পথ চলা এখনো সম্পূর্ণ নয়। সো প্রেজেন্টিং তোমার স্বপ্ন পূরণের সাথে জ্যাম হাব স্টুডিও, স্বপ্ন যেখানে সত্যি হয়। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প অরিজিনালসে সুরজিৎ ঘোষের লেখা আংটি। আরও কিছু মুহূর্ত অতিবাহিত হতেই পরিস্ফুট হয়ে উঠল এক সুবিশাল পুরুষ দেহ। তার সাজ পোশাকের ধরন সম্পূর্ণ ভিন্ন, এ যুগীয় নয়। মাথায় কাপড়ের রং বেরঙের পরিবেষ্টন, বক্ষদেশ ঢাকা কালো পুরু আবরণীতে। পায়ে রয়েছে মোটা চামড়ার লোমশ একখানি জুতো। দরজাবন্ধ ঘরের মধ্যে কেউ কি করে আসতে পারে, এই কথাটা ভাবতেই যেন সঞ্চারীর রক্ত ভয়ে একটু একটু করে জল হতে শুরু করেছে। তবে কি এ কোনো অশরীরী, কোনো প্রাচীন যুগের অশরীরী প্রবেশ করেছে তার ঘরে? ফিকে আলোর ছটাতে পরিষ্কার দেখা যাচ্ছে তার মুখমণ্ডল সহ সর্বাঙ্গ। তার চোখে মুখে একটা চাপা অস্থিরতা কাজ করছে। ঠোঁটের কোণে এক ক্রূর বাঁকা হাসি বিদ্যুতের ঝলকের মতো এক ঝলক খেলেই আবার মিলিয়ে গেল। জলজলে চোখের নীলাভ মণিতে যেন আগুন জ্বলছে। ফ্যাঁস ফ্যাঁসে ভয়াল কণ্ঠে অশরীরী কোনো কিছু একটা উচ্চারণ করেই এক পৈশাচিক হাসিতে মেতে উঠল। কিন্তু কি ভাষা উচ্চারণ করল? হিন্দি নাকি বাংলা? এটা হিন্দি, বাংলা বা ইংরেজি তো নয়, এ অন্য কোনো ভাষা। এ ভাষা সঞ্চারীর অজানা। কোনো এক অজ্ঞাত ভয়ে সঞ্চারীর সারা শরীরটা কেঁপে উঠল। এক আলাদা শিহরণের সঞ্চার করে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কেমন ঝিম হয়ে আসছে ওর গোটা শরীর। সুন্দর গন্ধটা ক্রমশ তীব্র নেশা ছড়িয়ে দিচ্ছে সঞ্চারীর সমস্ত স্নায়ুতন্ত্রে। নিজের শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সঞ্চারী। ধীরে ধীরে তার দেহ মন যেন ওই অশরীরীর বশ্যতা স্বীকার করছে। হঠাৎই এমন সময় সেই কান ফাটানো অট্ট হাসিটা আবার ফিরে এলো। সঞ্চারী তাকালো সেদিকে। কোনো এক অভিলাষে যেন ওই অশরীরীর মুখ কামুক লালসায় ভরে উঠেছে। তার নীলচে চোখের মণিতে ফুটে উঠেছে আকাঙ্ক্ষার নেশা। গভীর বাসনায় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সঞ্চারীর বিছানায় শায়িত দেহটার দিকে। আচমকাই মাথার শিরবেষ্টন খুলে দেহর আবরণী খুলতে শুরু করেছে ওই অশরীরী। কাপড়ের খোলস ছাড়তেই ঝকঝকে মসৃণ নীলবর্ণের পেশিবহুল দেহটা বেরিয়ে এলো। প্রচণ্ড ভয়ে সঞ্চারী যেন গুটিয়ে গেল। কি করতে চলেছে ওই অশরীরী তার সাথে? অকস্মাৎ দেহের নিম্নভাগের পরিদেহ মলিন বস্ত্রটা এক ঝটকায় খুলে ফেলল সে। এক বিশালাকার বলশালী নগ্ন পুরুষ দেহকে দেখে সঞ্চারীর চোখ লজ্জায় নেমে এলো। লজ্জায় ঘৃণায় সে আর নিজের চোখ তুলে তাকাতে পারল না। হাতের আঙুল দ্বারা এক বিশ্রী ভঙ্গিমা করতে করতে অদ্ভুত
সেই পোশাকহীন শরীরটা ক্রমাগত ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো বিছানার দিকে। কাছে, আরো কাছে, আরো কাছে এগিয়ে আসছে লোলুপ দেহটা ভোগের লালসায়। সঞ্চারী প্রাণপণে চেষ্টা করলো চিৎকার করার, কিন্তু না, ওর গলা দিয়ে একটাও আওয়াজ বেরোলো না। নগ্ন নীলাভ শরীরটা বিছানায় উঠে সঞ্চারীর পায়ের কাছে এসে মাথা নিচু করল। প্রবল আতঙ্কে সঞ্চারী বিছানার চাদরটা চেপে ধরল। একের পর এক দীর্ঘশ্বাস নেওয়ার মতন করে অশরীরী যেন সঞ্চারীর গায়ের গন্ধ উপভোগ করছে পরম আনন্দে। তার মুখ পরিপূর্ণ হচ্ছে এক আত্মতৃপ্তিতে। দ্রুততার সাথে নারী শরীর যেন তার কাম প্রবৃত্তির আগুনে ঘি ঢেলে কাম শক্তিকে জাগিয়ে তুলছে। এরপর মুখটা ধীর গতিতে উপরে তুলে সঞ্চারীর বুকের কাছে নিয়ে এলো। এক ঠান্ডা নিঃশ্বাসের পরশে সঞ্চারীর শরীর যেন বরফের মতো জমতে শুরু করেছে। সঞ্চারীর দিকে তাকিয়ে ঝকঝকে সাদা দাঁত বের করে পূর্বের মতোই আবার অট্টহাসিতে হাসতে শুরু করলো সেই অবয়ব। এতক্ষণে তার মুখে আত্মতৃপ্তির বলিরেখা আরো গভীর হয়ে উঠেছে। দাঁতের ফাঁক দিয়ে ফোঁটায় ফোঁটায় লালা ঝরে পড়ছে সঞ্চারীর শরীরে। অশরীরী প্রেতাত্মা এবার দুহাত বাড়িয়ে দিল সঞ্চারীর বুক বরাবর। একটা হিমশীতল স্পর্শের অনুভূতিতে সঞ্চারী আঁতকে উঠল। পিশাচটা দুহাত দিয়ে অশ্লীলভাবে হাসতে হাসতে সঞ্চারীর বুকের জামাটা ছিঁড়ে ফালা ফালা করে দিতেই শ্বেত পদ্মের মতো নরম শরীরটা উন্মোচিত হয়ে গেল। তরতরিয়ে ঘামতে শুরু করেছে সঞ্চারী। আপ্রাণভাবে নিজেকে এই অশরীরীর কবল থেকে মুক্ত করতে উদ্যোগী হয়ে উঠেছে সে। এবার অশরীরী খামচে আঁচড়ে ধরল। সঞ্চারীর মোলায়েম শরীরটা যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার বিস্ফারিত চোখের কোণ থেকে। হাসতে হাসতে হিমশীতল হাতটা ক্রমশ নিচের দিকে নামতেই সঞ্চারী শরীরের সমস্ত শক্তিকে এক জায়গায় সংগ্রহ করে প্রবল চিৎকারের সাথে এক ঝটকায় উঠে বসল। কাঁপা কাঁপা হাতে পাশের গ্লাসটা ধরে এক নিমিষে সমস্ত জলটা সে ঢক ঢক করে পান করে ফেলল। এবার একটু যেন ধাতস্থ হলো সঞ্চারী। ডিসেম্বরের এমন কনকনে ঠান্ডার রাতেও গোটা শরীরটা দিয়ে তার ঘামের বন্যা বইছে। রাতে বই পড়তে পড়তে যে কখন ঘুমিয়ে পড়েছিল তা ও নিজেও বুঝতে পারেনি। কিন্তু আজকে আর কোনো মতেই এই ঘটনাকে স্বপ্ন বা মনের ভুল ভেবে অস্বীকার করার বিন্দু মাত্র জায়গা নেই। এ যেন তার ঘুমন্ত এবং জাগরণের মধ্যবর্তী কোনো পর্যায়। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যায় মধ্যরাতের এই বিশেষ প্রহর। সঞ্চারী নিজের ক্ষতবিক্ষত দেহটার দিকে দৃষ্টি বাড়ালো। ছেঁড়া জামাটা দেহের সাথে বিছানায় লুটিয়ে পড়ে আছে। তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তের লালচে ধারা নেমে গেছে নিম্নমুখী হয়ে। বালিশের কাছ থেকে ফোনটা নিয়ে সঞ্চারী কোনো রকমে মৌসুমীকে ফোন করল। বার কতেক রিং হওয়ার পর মৌসুমীর ঘুম জড়ানো গলা ভেসে এলো ফোনের ওপার থেকে। কিন্তু মৌসুমীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ডুকরে কেঁদে ফেলল সঞ্চারী। মৌ, হ্যালো মৌ, মৌসুমী। ও ও আজ কেউ এসেছিল। আমি তোকে বলেছিলাম না কেউ একজন রাতে আসছে আমার ঘরে।
একটা অশরীরী পুরুষ এসেছিল। তুই তাড়াতাড়ি চলে আয়, আমার খুব ভয় লাগছে। তুই তাড়াতাড়ি আয়। ফোনটা কেটে গেল। বোধহয় নেটওয়ার্কের সমস্যা। দুই হাতে মুখ ঢেকে হাঁটুতে মাথা ঠেকিয়ে পাথরের মূর্তির মতো মুখ লুকিয়ে বসে থাকলো সঞ্চারী ঘরের একটা কোণায়। কতক্ষণ সময় পার হয়ে গেছে তার হিসেব নেই। হঠাৎ সঞ্চারীর সম্বিত ফিরল একটা জোরালো শব্দে। ভোরের মিঠে রোদ কাঁচের জানালা দিয়ে ঘরের মধ্যে এসে ঢুকে পড়েছে। বন্ধ দরজাটার ওপর থেকে করাঘাতের শব্দ ভেসে আসছে এক নাগাড়ে। কেউ যেন অধীর আগ্রহে দরজা খোলার অপেক্ষা করছে। সেই দিকে অবশ্য সঞ্চারীর বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। কাকেই বা দেখাবে শরীরের এরূপ নগ্ন প্রায় অবস্থা? লজ্জায় পলকহীনভাবে তাকানো চোখ দুটো থেকে টলটলে জলের কিছুটা অংশ নেমে এলো গাল বেয়ে। দরজার বাইরের থেকে করাঘাতের সাথে সাথে এবার একটা পরিচিত কণ্ঠের শব্দ পেয়ে যেন সঞ্চারীর নিথর দেহটায় প্রাণের চঞ্চলতা দেখা দিল। কোনো রকমে দেওয়ালে হাতের ভর দিয়ে উঠে দাঁড়াতেই মারাত্মক কষ্টে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ দিয়ে। অশরীরী যেন তার বিষাক্ত হাতের স্পর্শে দেহের স্থানে স্থানে বিষ ঢেলে দিয়েছে। দরজা খুলতেই মৌসুমী তার নিজের লাগেজটা তুলতে তুলতে বলল, কে রে, কতক্ষণ ধরে দরজায় ঠুকছি? কাল রাতে কতবার ফোনে ট্রাই করলাম, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। একটানা বলে যাওয়া কথাগুলো যেন কোনো এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে মৌসুমীর কাছেই ফিরে এলো। সামনের দিকে তাকাতেই মৌসুমী হতবম্ব হয়ে গেল। এ কে যে দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে? এই কি ওর বান্ধবী সঞ্চারী? কিন্তু ওর এমন অবস্থা কে করলো? এক রাশ খোলা চুলগুলোর কিছুটা ঘাড় বেয়ে বক্ষদেশে নেমে এসেছে, আর বাকিরা পেছনের সামান্য হাওয়ায় মাঝে মাঝে দুলে উঠছে। ছেঁড়া জামা একটা হাতের সাথে ঝুলন্ত অবস্থায় শূন্যে ভাসমান। শরীরের নানান অংশের চামড়া রক্তে ভিজে আছে। সঞ্চারী? সামনের দণ্ডায়মান প্রিয় বান্ধবীকে এ অবস্থায় দেখে মৌসুমীর হাতে ধরা ব্যাগটা শব্দ করে পড়ে গেল। সঞ্চারী, আরে এ অবস্থা হলো কি করে তোর? কে এমন বিশ্রী দশা করলো? তুই আমাকে বল। এই এই সঞ্চারী, আরে বল। সঞ্চারী বাকরুদ্ধভাবে স্থির দৃষ্টিতে নিচের দিকে একভাবে তাকিয়ে। কোনো কথাই যেন ওর কানে পৌঁছচ্ছে না। মৌসুমী আর অযথা বাক্য ব্যয় না করে ভেতরে ঢুকে তাড়াতাড়ি দরজায় ছিটকিনি তুলে দিল। সঞ্চারীকে ধরে ধরে বিছানায় এনে শুইয়ে দিয়ে ক্ষতস্থানগুলোকে ভালো করে পরিষ্কার করে মলম লাগিয়ে দিল মৌসুমী। দু একবার ব্যথায় শরীরটা যেন নড়ে উঠল। মৌসুমী শুধু ভেবে পেল না যে সঞ্চারীর এমন অবস্থার জন্য দায়ী কে। তবে কি সত্যিই ওর রুমে রাতে কেউ আসে? কিন্তু কেউ কিভাবে দরজা বন্ধ করা ঘরে প্রবেশ করতে পারে? একটা ঠান্ডা হাওয়া জানালা দিয়ে এসে মৌসুমীর শরীরে খেলা করে গেল। কোনো একটা অশনির আভাস ছিল যেন হাওয়াটার মধ্যে। শারীরিক ও মানসিক উভয়ভাবেই সঞ্চারী বর্তমানে বিধ্বস্ত। তাই ওর মুখ থেকে রাতের ঘটনার ব্যাপারে কিছুই জানতে পারা যাচ্ছে না। এখন কেবল রাতের অপেক্ষা করতে হবে। একমাত্র রাত নামলেই মৌসুমী বুঝতে পারবে আসলে কি ঘটেছে।
গোটা একটা দিন কেটে গেল। শেষ বিকেলের দিকে এক চিলতে লালচে গোলাপি আলোটা আকাশের বুকে অদ্ভুত বলিরেখা টানতে টানতে বিদায় নিল। চারিদিক কালো করে নামল অন্ধকার। সূচনা হলো আরও একটি রাতের। সঞ্চারীর জ্বর এসেছিল। জ্বরের ঘোরে ভুল বকতে বকতে ঘুমিয়ে পড়েছে সে। চাদরটা ভালো করে টেনে দিল মৌসুমী। নিস্তব্ধ ঘরটার মধ্যে শুধুমাত্র দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ ভেসে আসছে। সঞ্চারীর মাথায় হাত বুলিয়ে দিয়ে মৌসুমী বাথরুম থেকে ঘুরে এসে লেখালেখির কাজে বসল। রাত বেশ গভীর হয়েছে। চতুর্দিক একেবারে নিস্তব্ধ, শব্দহীন। একটা অদ্ভুত বিষয় খেয়াল করল মৌসুমী। আলোর উৎসটা কি হঠাৎই কমে গেল? হ্যাঁ, কমে গেছেই বটে। খাতার লেখাগুলো বেশ আবছা দেখাচ্ছে এখন। লো ভোল্টেজ হলো নাকি? ভালো করে মাথা তুলে মৌসুমী বুঝল না, ভোল্টেজের কোনো প্রবলেম নয়। ঘরের মধ্যে কালো কালো কিছু ধোঁয়ার সঞ্চয় ঘটছে। শূন্যে ভেসে বেড়াচ্ছে ধোঁয়াগুলো, আর তাতেই আলোর দীপ্তি কমে গেছে। মৌসুমী জানালার পাল্লাগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করল। না, জানালাগুলো তো বন্ধই রয়েছে। তাহলে 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 এত ধোঁয়া কোত্থেকে এলো? এই সমস্ত নানান কথা যখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই একটা গোঁ গোঁ শব্দ শুনে চমকে উঠল মৌসুমী। চকিতেই ঘাড় ফিরিয়ে দেখল সঞ্চারীর মুখ দিয়ে একটা চাপা গোঙানির শব্দ নির্গত হচ্ছে। মৌসুমী চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। শরীরের সমস্ত লোমকূপ খাড়া হয়ে উঠেছে তার। কেউ যেন বিছানায় উঠেছে। বিছানার চাদরটা কেমন যেন গুটিয়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে। মৌসুমী স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। এরপর ও যা দেখল তাতে ওর শরীর ভয়ে কাঠ হয়ে গেল। কেউ যেন সঞ্চারীর গায়ে চাপানো চাদরটা ভীষণ বিরক্তির সাথে ছুঁড়ে ফেলে দিল। চাদরটা বিছানার টপকে সামনের সোফার ওপরে গিয়ে পড়ল। সঞ্চারীর ঘুমন্ত শরীরটা তীব্র অস্বস্তিতে ঠোঁটে ঠোঁট চেপে ছটপট করতে শুরু করেছে। খোঁপা করা সুন্দর চুলটা খুলে গিয়ে বিছানায় বিছিয়ে গেল। সঞ্চারীর এক হাত বিছানার ওপর প্রসারিত হয়েছে। কেউ যেন তার বজ্র মুষ্টিতে শক্ত করে ধরে রেখেছে তার হাতের কবজিটা। এরপর আশ্চর্যজনকভাবে একটা একটা করে সঞ্চারীর জামার বোতাম খুলতে শুরু হলো। জামার আচ্ছাদন সরে যেতেই ধীরে ধীরে উঁকি দিল কমনীয় দেহটা, আর ওর কোমল অনাচ্ছাদিত দেহের ওপর ধস্তাধস্তিতে মেতে উঠল অলৌকিক জগতের কোনো এক জীব। মৌসুমী ভয়ে শিউরে উঠল। বিমূঢ় হয়ে চিৎকার করতেও বোধহয় ও ভুলে গেছে। এমন পরিস্থিতিতে তার ঠিক কি করণীয়, কি অনুচিত, কি বা উচিত, কিছুই বুঝতে পারছে না সে। ও শুধু এটুকু বুঝতে পারল সঞ্চারীর আশঙ্কা সত্য। সত্যিই কেউ তার ঘরে অনধিকার প্রবেশ করছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। একটা ভয়াবহ অনর্থ কিছু ঘটবার পূর্বাভাস পেয়ে মৌসুমী কম্পমান পায়ে অতি সন্তর্পণে এগিয়ে গেল বিছানার দিকে। বিছানার কাছে এসেই দেখল সঞ্চারীর হাতের আংটিটার লাল পাথরটা থেকে একটা ম্লান আলোক রশ্মি ঠিকরে বের হচ্ছে। পাথরটা স্পর্শ করতেই হাতটা ছিটকে সরিয়ে নিল। উফ, কি
কি বিভৎস রকমের উত্তপ্ত হয়ে আছে পাথরটা। কম্পিত স্বরে বার দুয়েক সঞ্চারীর নাম ধরে ডাকাডাকি করার পরেও কোনো কাজ হলো না দেখে অবশেষে গ্লাস থেকে হাতে জল নিয়ে মুখে চোখে জল ছিটিয়ে দিল। চোখ মেলল সঞ্চারী। সঞ্চারীর শরীরটা যেন স্থিরতা লাভ করেছে। কনুইয়ে ভর দিয়ে ধীরে ধীরে বিছানার ওপর উঠে বসল সঞ্চারী। জ্বরটা আগেই কমে এসেছিল, এখন আর একদম নেই। গ্লাসের বাকি জলটুকু গলায় ঢেলে হাতের তালু দিয়ে ঠোঁটের কোণ বেয়ে নেমে আসা জলের সামান্য ধারাটা মুছে মৌসুমী একটু জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করলো। গলায় তার অমানসিক ভয়। তুই তুই ঠিকই বলেছিস, রাতে সত্যিই কেউ আসে এখানে। আমি আজ নিজে তার অস্তিত্ব টের পেয়েছি। অলস কণ্ঠে এবার সঞ্চারী বলতে শুরু করলো আগের রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনাবলী। থেমে থেমে বলা কথাগুলো যেন নতুন করে আলাদা এক ঘৃণ্য ভয়ের জাগরণ ঘটালো মৌসুমীর হৃদয়ে। একে অপরের হাত চেপে ধরল ওরা। আংটির ওপরে হাত পড়তেই মৌসুমী বুঝল আংটিটা এখন একেবারেই স্বাভাবিক পর্যায়ে। এখন আর কোনো রূপ আলো বা উত্তাপের উৎস সেখানে নেই। আংটিটা হাতে নিয়ে চোখের কাছে তুলে ধরতেই মৌসুমী দেখল ফুল পাতার মতো নকশার তলায় কিছু একটা ছোট ছোট অক্ষরে লেখা আছে। কিন্তু এগুলো কি হরফে লেখা? এই ভয়াবহ জঘন্য অশুভ শক্তির হাত থেকে মুক্তির কোনো রাস্তা যখন ওরা খুঁজে পাচ্ছে না, দিশেহারা হয়ে পড়েছে, এমন সময় যেন কোনো দৈবযোগে বিদ্যুৎ খেলে গেল মৌসুমীর চোখে মুখে। দ্রুত ফোনের প্যাটার্ন লকটা খুলেই ডাটা অন করে সোশ্যাল মিডিয়াতে কিছু একটা সার্চ করল। সাথে সাথে ভেসে উঠল কটা ফটো। অভিনেত্রী মানসীর মৃত্যুকালীন বেশ কিছু ছবি। তারই মধ্যে একটা ছবিতে ক্লিক করে কিছুটা জুম করে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা খুঁজতে লাগলো মৌসুমী। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর যুদ্ধ জয়ের মতো একটা আনন্দ, একটা তৃপ্তি মৌসুমীর চোখে মুখে খেলে গেল। ফোনটা সঞ্চারীর দিকে এগিয়ে কিছু একটা দেখাতে ইশারা করল। ভালো করে ফোনের স্ক্রিনের দিকে তাকালো সঞ্চারী। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর মৌসুমী আবার বলে উঠল, ভালো করে মানসী ম্যাডামের হাতটা খেয়াল করতো। এটা সেই মুহূর্তের ছবি যখন উনি ব্যালকনি থেকে নিচে পড়ে গেছেন। একটা বীভৎস রক্তমাখা হাত। আঙুলগুলোতে তখনও রক্তের ধারা নেমে আসেনি। তিনটে আঙুলে বড় বড় কটা আংটি। কি দেখতে পাচ্ছিস কিছু? ম্যাডামের অনামিকার আংটিটা হুবহু তোর আংটির মতো দেখতে না? হাতের তালুতে থাকা আংটিটা সঞ্চারীর দিকে মেলে ধরল মৌসুমী। হ্যাঁ, একেবারে একই রকমের আংটিটা। ছবির মধ্যেও দেখা যাচ্ছে ফুল পাতা নকশার মাথার ওপরে বড় লালচে পাথরটা যেন স্ট্রিট লাইটের আলোয় চকচক করে উঠছে। সঞ্চারীর মুখটা পানসে হয়ে গেল। ছবির আংটিটা এবং আমার হাতে থাকা তোর আংটি, এই দুটো কি আদৌ ভিন্ন, নাকি ম্যাডামের আংটিটা এখন তোর কাছে রয়েছে? আচ্ছা, বলছি, মানসীদির মৃত্যুর সাথে কোনোভাবে এই আংটিটাই জড়িত নয় তো? মৌসুমীর প্রশ্নবান সঞ্চারীর মনেও একটা খচখচানি সৃষ্টি করল। তবে কি যত সমস্যার মূলে এই আংটিটা? এই দুটো আংটি একই না আলাদা, সেটা শুধু একমাত্র বলতে পারবেন
মানসীদির হাজব্যান্ড ত্রিদীপ স্যার। সকাল হলেই আমি যাব ত্রিদীপ স্যারের বাড়িতে। তুই বরং ফ্ল্যাটেই থেকে রেস্ট নি। না না, আমিও যাবো তোর সাথে। আমি এখন আগের থেকে একটু সুস্থ আছি, কিন্তু হ্যাঁ রে, তুই ত্রিদীপ স্যারের বাড়ি চিনিস তো? প্রশ্নের উত্তর হিসেবে হ্যাঁবাচকভাবে মৌসুমীর মাথা নাড়ানো দেখে সঞ্চারী আবার বলে উঠল, কিন্তু ওনার বাড়ির গার্ডরা যদি ভেতরে ঢুকতে না দেয়, সে কি আর এত সহজে ভেতরে যেতে দেবে রে? আর না দেওয়াটাই তো স্বাভাবিক। ওনাদের মতন সেলিব্রিটিদের হাজার হাজার ভক্ত, কিন্তু আমাদের যেভাবেই হোক ত্রিদীপ স্যারের সাথে আংটিটার ব্যাপারে কথা বলতেই হবে। সকাল হতেই এক বিশাল বিলাসবহুল বাড়ির সামনে এসে থামল একটা গাড়ি। গাড়ি থেকে নামল মৌসুমী আর সঞ্চারী। বৃহৎ গাড়িটার সামনে মস্ত লোহার গেটের কাছে দাঁড়িয়ে দুজন গার্ড। বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা মাত্র কোলাহলের সৃষ্টি হতেই বাড়ির গার্ডেন থেকে বেরিয়ে এলেন এক অল্প বয়সের তরুণ। কি ব্যাপার, এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? দেখুন না স্যার, এই মেয়ে দুটো আপনার সাথে দেখা করতে চাইছে। কি সব নাকি খুব দরকার। আমি বলেছি এভাবে স্যারের সাথে দেখা করা যাবে না। আর তাছাড়া স্যারের এখন একদম মন মেজাজ খুব খারাপ। স্যার কারোর সাথে দেখা করছেন না। এই মেয়েগুলো নাচরবান্দা, ও, কিছুতেই আচ্ছা, যাচ্ছে আচ্ছা, না। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ বলুন, কি দরকার আমার সাথে? স্যার, খুব দরকারি কিছু কথা আছে, এখন এভাবে বলা যাবে না। আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। গার্ড, ওনাদের ভেতরে আসতে দাও। গার্ডেনের বিশাল বেতের চেয়ারে এসে মুখোমুখি বসা মাত্রই মৌসুমী বলে উঠল, নমস্কার স্যার, আমি মৌসুমী আর এ আমার বান্ধবী সঞ্চারী। আমরা জানি স্যার আপনি রিসেন্টলি মানসী ম্যাডামকে হারিয়েছেন। আমরাও খুবই শোকাহত, তাই খুব অল্প প্রশ্ন জিজ্ঞেস করেই আমরা এখান থেকে চলে যাব। আপনার বেশি টাইম নষ্ট করব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু বলুন কি জানতে চান? স্যার, আপনারা হানিমুনে ইজিপ্টে গিয়েছিলেন তো? হ্যাঁ, মানসীর ইজিপ্টে যাওয়ার খুব শখ ছিল। ওর পছন্দের জায়গা বলতে পারেন, তাই ওর ইচ্ছা মতো ইজিপ্টে যাওয়া। ত্রিদীপ স্যারের কথা শুনতে শুনতে মৌসুমী ফোন থেকে কিছু একটা বের করে এগিয়ে দিল তার দিকে। স্যার, ম্যাডামের হাতের আংটিটার দিকে তাকান। এটা ম্যাডাম কোথা থেকে কিনেছিলেন তা কি আপনি জানেন? দু চোখ বেশ ছোট ছোট করে স্থির দৃষ্টিতে ছবিটার দিকে বেশ কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকলেন। তারপর হতাশার সাথে চেয়ারে পিঠ ঠেকিয়ে সামান্য মাথাটা ওপর নিচ করল ত্রিদীপ স্যার। হ্যাঁ, এটা মানসী হানিমুনে ইজিপ্টে গিয়ে পেয়েছিল। আমরা পিরামিড ঘুরতে গিয়েছিলাম, তখনই মানসী এটা একটা পাথরের খাঁজ থেকে উদ্ধার করে এবং ওর খুব পছন্দও হয়ে যায়, আর তাই ও নিজের সাথেই আংটিটা রেখে দেয়। মৌসুমীর ঠোঁটের কোণে চেরা হাসি ফুটে উঠল এটা ভেবে যে ও রহস্য জালের প্রথম জটটা বোধ হয় খুলে ফেলেছে। কাঁধের ভ্যানিটি ব্যাগের চেনটা খুলে মৌসুমী এবার আংটিটা বের করে সামনের টেবিলের ওপর রাখল। আচ্ছা আচ্ছা স্যার, এই আংটিটা কি ম্যাডামের ওই আংটিটা? একটু ভালো করে দেখুন তো। টেবিলের ওপর থেকে আংটিটা তুলে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন ত্রিদীপ বাবু। হ্যাঁ, এটাই তো মানসীর আংটি। আরে, এটা তোমরা কোথায় পেলে? আপনি এতটা শিওর কি করে হচ্ছেন স্যার যে এটাই ওই আংটি? আরে শিওর হয়ে বলছি, কারণ এই দেখুন, আংটিটার এই লাল পাথরটার গায়ে এই কোণটা একটু সামান্য ভাঙা। মৌসুমী ঝুঁকে পড়ে দেখল, ঠিকই তো,
পাথরটার একটা কোণ সামান্য একটু ভাঙা। এতটাই সামান্য তা প্রায় বোঝাই যাচ্ছে না, তাই বিষয়টা ওদের নজর এড়িয়ে গেছে। আরে মানসীর হাত থেকে আংটিটা মেঝেতে পড়ে গিয়েই কোনটা সামান্য ভেঙে যায়, কিন্তু কিন্তু আপনাদের কাছে এই আংটিটা কিভাবে গেল? সঠিক বলতে পারবো না স্যার, তবে আমার ধারণা ম্যাডামের ডেড বডিটা নিয়ে যাওয়ার সময়ই ধস্তাধস্তিতে আংটিটা খুলে যায়। পরে কেউ না কেউ সেটা কুড়িয়ে পেয়ে জুয়েলারির দোকানে বিক্রি করে দেয়। এরকম মূল্যবান পাথরসহ আংটি বেচে খুব একটা মন্দ দাম সে পায়নি। তারপরই সঞ্চারীর বয়ফ্রেন্ড অমিতাভ সেটা কেনে এবং ওকে গিফট করে। স্যার, একটা কথা বলছি, ম্যাডাম কি আপনাকে কিছু বলেছিলেন? মানে আমি বলতে চাইছি, উনি কি অস্বাভাবিক কিছু আপনাকে বলেছিলেন যা সচরাচর হয়তো উনি বলেন না, এমন কোনো ঘটনার কথা? মৌসুমীর প্রশ্নে ত্রিদীপবাবুর কপালে কটা চিন্তার ভাঁজ পড়ল। গভীর চিন্তার অতল জলরাশিতে ডুব দিয়ে তিনি বললেন, আসলে হানিমুন থেকে শহরে ফিরে আসে মৌসুমী। আমাকে কিছু জরুরি কাজের জন্য শহরের বাইরে থাকতে হয়। তখনও ফোনে বেশ কয়েকবার বলেছিল যে ও নাকি কাকে দেখতে পাচ্ছে ওর বেডরুমে। আমি মানসীকে বলেছিলাম ও নিশ্চয়ই তোমার মনের ভুল। ব্যাপারটা অতটা আমল দিইনি তখন। এই আপনাদের কথায় আবার মনে পড়লো। আমার মন বলছে স্যার, এই আংটিটা মোটেই আর 5টা সাধারণ আংটির মতো নয়। এটা অশুভ, অলৌকিক জগতের কোনো অতৃপ্ত জীবের। এই আংটিটা যে নারী ধারণ করে তার সাথে এক ভয়াবহ নিষ্ঠুর অশরীরী সহবাসে মিলিত হতে চায়। সেই নারীকেই নিজের শয্যা সঙ্গিনী করে তোলে। আমার মনে হয় কি জানেন তো স্যার, মানসী ম্যাডামও ওই অশরীরের শিকার হয় এবং এবং প্রচণ্ড ভয় পেয়েই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ব্যালকনি থেকে ঝাঁপ দেন। মৌসুমীর এই ব্যাখ্যায় ত্রিদীপের গায়ে কাঁটা দিয়ে উঠল। বিস্ফারিত দুই নয়নে তাকালো মৌসুমীর মুখ পানে। হোয়াট? কি বলছেন কি? হ্যাঁ স্যার, শুনতে খুব অবাক অবিশ্বাস্য বলে মনে হলেও এটাই সত্যি। তবে তবে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। ঘটেছে আমার বান্ধবীর সাথে, কারণ আংটিটা তখন ওর আঙুলেই ছিল। আমি উপলব্ধি করেছি কিন্তু প্রত্যক্ষ করিনি। তাই আমি এবার এই আংটিটাই পরব, তাহলেই প্রমাণ হয়ে যাবে আমার ধারণাটা সঠিক কিনা। ওকে ওকে, আপনারা যা করবেন সাবধানে করুন, আর আমার ফোন নাম্বারটা নিয়ে যান। যদি আপনার অনুমান ঠিক বলে প্রমাণিত হয় তাহলে আমায় প্লিজ একবার জানাবেন। মানসীকে তো আর ফিরে পাবো না কোনো দিন, কিন্তু আর কোনো মেয়ের জীবন যাতে এভাবে অসময়ে চলে না যায় তার ব্যবস্থাটা করতেই হবে। আচ্ছা আচ্ছা স্যার, এবার আমরা তাহলে উঠি। সঞ্চারী আর মৌসুমী ত্রিদীপ স্যারের বাড়ি থেকে বিদায় নিল। আংটিটা এবার পরল মৌসুমী। ভ্যানিটি ব্যাগের ভেতরে রাখা ফোনটা বাজছে দেখে চেন খুলে মৌসুমী ফোনটা বের করে রিসিভ করলো। সঞ্চারী, মা বাথরুমে পা পিছলে পড়ে গেছে, আমাকে একবার বাড়ি যেতে হবে রে। হাতে যন্ত্রণা হচ্ছে বলল, ডাক্তার দেখাতে হবে। বলছি তুই আমার সাথে আমার বাড়িতে চল না, 2-3টে দিন ওখানে কাটিয়ে তারপর আবার তোদের ফ্ল্যাটে দুজনে মিলেই ফিরে আসবো। না রে মৌসুমি, এখন তুই বরং একাই যা, কাকিমাকে আগে চেক আপ করা। আমি ফ্ল্যাটে একা থাকতে পারবো। কাকিমার এমন অবস্থার উপরে আবার আমি গিয়ে আর ব্যতিব্যস্ত করতে চাই না রে। ঠিক বলছিস, তুই একাই ফ্ল্যাটে থাকতে পারবি। অবশ্য 2-3 দিনের মধ্যেই আমি আবার তোর কাছে চলে আসব। তবে কোনো রকম অসুবিধে হলে আমায় সঙ্গে সঙ্গে ফোন করবি কিন্তু।
আমি এখন আসছি তাহলে সঞ্চারী। মৌসুমী তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল, আর সঞ্চারীও ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল। 2 দিন বেশ নির্ঝঞ্ঝাটে কেটে গেছে। গত 2 রাত সঞ্চারী সেই কামক অতৃপ্ত আত্মার দর্শন সে পায়নি। নিজেকে বেশ ঝরঝরে পবিত্র বলে মনে হচ্ছে। প্রভাত পরিপূর্ণ হয়ে উঠেছে পাখির কিচিরমিচির কলরবে। নিচের রাস্তা থেকে ভেসে আসছে মানুষের নিত্য ব্যস্ততা আর যানবাহনের আওয়াজ। বেশ ঠান্ডা লাগছে। এমন শীতের মাসে বিছানার চাদরটাকে গায়ে জড়িয়ে নিয়ে আড়মোড়া ভেঙে সঞ্চারী ব্যালকনিতে এসে দাঁড়াতেই সে দেখল মৌসুমী ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটের দিকেই আসছে। মৌসুমীর হাত নাড়া দেখে সঞ্চারী নিজের আঙুলগুলো নাড়ালো। সত্যি, মৌসুমী না থাকলে মানসী ম্যাডামের মতো হয়তো তাকেও অশরীরীর নাগপাশ থেকে মুক্তির আশায় হতবাক হয়ে চিরতরে এই পৃথিবী ছাড়ার সিদ্ধান্তই নিতে হতো। সঞ্চারীর ভাবনার অবসান ঘটিয়ে মৌসুমী পেছন থেকে ছুটে এসে জড়িয়ে ধরল। কিরে, কেমন আছিস এখন? খুব ভালো আছি রে। ওই ভয়াবহ পিশাচের করাল গ্রাস থেকে মনে হচ্ছে মুক্তি পেয়েছে। এই 2 রাতে আর ওই অশরীরী আমার ঘরে প্রবেশ করেনি। জীবনের মূল স্রোতে আবার মনে হচ্ছে ফিরে এসেছে। এই সবই হয়েছে শুধু তোর জন্য মৌসুমী, শুধুমাত্র তোর জন্য। কাকিমা এখন কেমন আছে রে? হ্যাঁ, ভালোই আছে। এক্সরে করে ডক্টর বলেছেন হাত ভাঙেনি, সামান্য চোট পেয়েছিল। জানিস সঞ্চারী, এই 2 রাতে আমি শুধু তোর বলার তথ্যের সেই গন্ধটা পেয়েছি। বছর শেষ উপলক্ষে আজ আমাদের ফ্ল্যাটে সকলে মিলে রাতে ফিস্ট করবে। ওই নিচের সামনের জায়গাটায়। ভালো হয়েছে তুই চলে এসেছিস, খুব মজা হবে। চল আমরা একবার নিচে যাই। প্রকাশ কাকু, যতীন জেঠু, মলয়দা সবাই ওখানেই আছে। রাতের ফিস্টের সব ব্যবস্থা করছে ওরা। নিচে এসে ওরা দেখল জোর কদমে তোড়জোড় চলছে। মিউজিক সিস্টেম, বক্স, লাইট সব কিছুই চলে এসেছে। রান্নার গ্যাস সিলিন্ডার, ওভেন, বাসনপত্র সব হাজির। মলয়দা, আরে ওটা আবার কি হবে গো? আরে সঞ্চারী, কখন এলি? আয় আয়, এই তোর বান্ধবীকেও নিয়ে আয়। মলয়দার ডাকাডাকিতে সঞ্চারী আর মৌসুমী দুজনেই কয়েক পা এগিয়ে গেল সেদিকে। আরে এমন শীতের রাতে ফিস্টিতে শরীর গরম না করলে ঠান্ডায় জমে যাবি তো। তাই তো এই ব্যবস্থা। কাঠগুলোকে সন্ধেবেলায় জ্বালিয়ে সবাই গোলাকারে চারপাশে বসে অন্তাক্ষরী খেলা হবে। অন্তাক্ষরী দারুণ হবে। তা মলয়দা, ফিস্টের মেনু কি? হ্যাঁ, ওই তো স্যালাড, বিরিয়ানি, চিলি চিকেন, পাঁপড়, চাটনি, মিষ্টি, সে অনেক কিছু। বাহ, তাহলে তো একেবারে জমে ক্ষীর। সন্ধে থেকে প্রায় রাত 11:30 পর্যন্ত বেশ হইহুল্লোড় করে রাতের ডিনার সেরে সঞ্চারী আর মৌসুমী নিজেদের রুমে এলো। ঘরের লাইট অন করেই শুয়ে পড়ল দুজন। দেখতে দেখতে ঘুম নেমে এলো ওদের চোখে। রাত এখন গভীর হয়েছে। সুন্দর মাতাল করা গন্ধটা বারবার জানান দিচ্ছে সেই বিশেষ মুহূর্ত আসন্ন। আলোর ছটাটা ঢেকে দিয়েছে সেই জমাট বাঁধা কালো ধোঁয়া। ধোঁয়াগুলো জমাট বেঁধে একটা আকার ধারণ করছে ধীরে ধীরে। অলৌকিক জগতের অভেদ্য প্রাচীর ভেদ করে বেরিয়ে আসছে কেউ, তার কিছু সুপ্ত বাসনা পূরণ করার লক্ষ্যে। স্পষ্ট হয়ে উঠেছে তার কামুক লোলুপ দুটো চোখ। অশ্লীল বিরক্তিকর হাসিটা থমকে থমকে হেসে উঠছে। হাতের আঙুলগুলো দিয়ে নোংরা ইশারা করতে করতে তার মাথার পাকড়ি সহ তার আবরণ খুলে ফেলছে। তার হাত গেছে কোমরে। কোমরের জরাজীর্ণ নোংরা বস্ত্রটা সশব্দে পড়ে গেল মেঝেতে। এরপর সেই অশরীরী শক্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো নিকটে।
চিৎকার করে উঠল মৌসুমী। বুকে যেন কেউ দামামা বাজাচ্ছে। কপালে জন্ম নেওয়া সদ্য ঘামের বিন্দু দ্রুত মুছে বিছানা থেকে লাফিয়ে পড়ল উন্মাদের মতো। সঞ্চারীরও ঘুম ভেঙে গেছে। মৌসুমী ছুট দিল দরজার দিকে। দরজা খুলে ব্যালকনিতে এসে হাতের আংটিটা এক লহমায় খুলে নিচের দিকে ছুঁড়ে দিতেই আংটিটা গিয়ে পড়ল রাতের ওই অগ্নি সংযুক্ত পোড়া কাঠের মধ্যে। মৃত প্রায় নিভু নিভু হয়ে আসা আগুনটা তীব্র বেগে জ্বলে উঠতেই আংটিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চাপ চাপ কালচে কিছু ধোঁয়া আর মিহি সুগন্ধিটা ভেসে এলো ওদের নাকে। আগুনের লেলিহান শিখায় চিরতরের জন্য ধ্বংস হয়ে গেল অশুভ আংটিটা। আর তার সাথে সাথেই বিদায় নিল ওই ভয়াবহ কামুক অশরীরীও। হাঁপাতে হাঁপাতে মৌসুমী এসে বলল, আমার ধারণাই ঠিক ছিল। ওই ওই আংটিটাই সর্বনাশের মূলে। আংটিটা স্বাভাবিক নয়, কিছুতেই স্বাভাবিক হতে পারে না, কিছুতেই না। মৌসুমী তৎক্ষণাৎ ত্রিদীপবাবুকে ফোনের মাধ্যমে জানালো সমস্ত কথা। সঞ্চারীর হাত চেপে ধরে মৌসুমী বলল, ওই অতৃপ্ত পিশাচের সাজ পোশাক দেখে যা মনে হলো, তাতে ওই প্রাচীন যুগের মিশরীয় পুরুষ ছিল। মানুষই যে কি বিভৎস আংটি সঙ্গে নিয়ে দেশে ফিরেছিলেন তা উনি ঘুণাক্ষরেও টের পাননি। মানুষীদের করুণ অবস্থার কথা ভেবে সত্যি সত্যিই খুব কষ্ট হচ্ছে। তবে এটা ভেবে নিশ্চিন্ত হচ্ছি যে ওই অভিশপ্ত আংটিটার সাথে অতৃপ্ত পিশাচটারও চিরতরে বিনাশ ঘটেছে। দেখ দেখ সঞ্চারী, এতক্ষণ শুনলেন সুরজিৎ ঘোষের লেখা আংটি। গল্পকার সুরজিৎ ঘোষের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।